আচ্ছা, চলে আসলাম তোমাদের আরেকটা চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? চ্যাপ্টারটা খুব বেশি বড় চ্যাপ্টার না, আবার অনেকে আসলে মানে ভিতরে অনেক কিছু আছে, তো অনেকে একটু ভয় পায় যে ভাই কোথা থেকে শুরু করবো, কই করবো, কী করবো না করবো। তো চ্যাপ্টারে আসলে খুব বেশি কিছু টপিক নাই, 4-5টা ফর্মুলা আছে, একটু শক্তির ব্যাপার স্যাপার আছে, এই কিছু কয়েকটা টপিক পড়লেই দেখবো যে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা খুবই সহজ। এখান থেকে প্রশ্নের যে টাইপগুলো আমি এখানে দিছি, প্রশ্নের টাইপও কিন্তু খুব বেশি না, সিকিউ এর জন্য দেখো জাস্ট 5-6টা টাইপ আছে। এই টাইপের মধ্যে কিন্তু বারবার প্রতি বছর প্রশ্ন কমন আসতেছে। বিগত 4-5 বছরের প্রশ্নগুলো দেখলাম তো ঘেটে ঘেটে, তো দেখলাম এই টাইপগুলোর মধ্যেই প্রশ্নগুলো হচ্ছে, আর এবার খুব বেশি পরিবর্তন হওয়ার কথা না এবং কাছাকাছি লেভেলের প্রশ্ন আসার কথা, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে শুরু করি। ফার্স্টে সূত্র। আচ্ছা, ভালো কথা, আমি আগের লেকচারেও বলছিলাম যে আমি ইংলিশ ভার্সনে থাকায় আমার মানে নোটটা আসলে ইংলিশে করা, এটা কলেজ লাইফের নোট করা, আর এটা তোমাদের জন্য আলাদা করে কোশ্চেনের টাইপ বানানো, বুঝছো? তো একটু ইংলিশে করা, সমস্যা নেই, এই সব কিছু পড়তে হবে না, আমি যেগুলো পড়তে হবে বলতে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমাদের আসলে এই সংজ্ঞা পরদগণের সংজ্ঞা তুমি বই থেকে একটু পড়ে নিও, ঠিক আছে? সংজ্ঞার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আছে এই জায়গাটা, যে সকল সরল দোল গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটা ছিল না? না না না, হ্যাঁ, সকল সরল দোল গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত গতি মানেই সরল দোল গতি না, মানে সরল দোল গতি হচ্ছে একটা স্পেশাল সেক্টর আর কি, ব্যাপারটা এরকম। তো এই যে এই পার্থক্যটা, যে এই উক্তিটা যে কি সকল সরল দোল গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোল গতি নয়, এই কথাটা আমাদের বিতে বর্ণনায় আসে, কিন্তু এই পার্টটা সংজ্ঞাটা পড়ে নিবা। আচ্ছা, এখানে আমাদের যে পয়েন্টটা আসে, এখানে যে সরল দোল গতির সংজ্ঞাটা আছে, সংজ্ঞায় কিন্তু বলা আছে কি আমাদের যে ত্বরণ, ত্বরণ কি কিসের সমানুপাতিক, কিসের সমানুপাতিক? আমাদের দূরত্বের সমানুপাতিক এবং নেগেটিভ এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এখান থেকে আমাদের ফর্মুলাগুলো আসছে। এখান থেকে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে যে পার্টটা, এই যে এই ফর্মুলাগুলো দেখো, এই যে ফর্মুলা পড়বা, আর কিছু লাগবে না। তোমার যদি মনে হয় যে ভাই আমি একদম শেষ মুহূর্তে, আমার হচ্ছে একদম লাস্টে বলেন আপনি যে কোনটা কোনটা পড়ে গেলে আমি পরীক্ষায় পাস করবো, পরীক্ষায় ফুল মার্ক না, এখান থেকে অ্যান্সার করে মনে করো 80% মার্ক তুলতে পারবো, সেক্ষেত্রে দেখো এই ফর্মুলা তোমাকে জানতে হবে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলা তুমি জানো, তাহলে তোমার ম্যাথ মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, সাধারণ ফর্মেট যেটা, এই যে হয়ে গেল এ সাইন ওমেগা টি, হয়ে গেল, আমি কি লিখছি এখানে? এই যে এখানে, এই যে এক্স এর মান হচ্ছে এ সাইন ওমেগা টি, এই যে সাধারণ একটা ফর্মেট, এই ফর্মেটটা ভি এর মানটা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা কি বলো তো? ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম, ওমেগা স্কোয়ার হচ্ছে কে বাই এম। এই যে পার্টগুলো, এই পার্টগুলো তুমি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলো যদি জানো, ম্যাথ পারবা। আচ্ছা, আলফা কি? আলফা আলফা বা এ হচ্ছে এক্সেলারেশন বা ত্বরণ, ত্বরণ কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, চিন্তা করো তো, একটা পেন্ডুলামের কথা চিন্তা করি আমরা, সরল দোল গতি যেহেতু বলতেছি, একটা পেন্ডুলাম, তার একটা দশা এরকম, একটা দশা এরকম, একটা দশা এরকম। দেখো, সে এখান থেকে যখন এই পর্যন্ত গেল, তার এই যে সরণটা কত? সরণ এক্স না? সরণ এক্স, তার মানে সরণ যদি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সরণ হচ্ছে তোমার এক্স, মানে আচ্ছা সরণ এক্স বলতেছি, সরণ হচ্ছে এর সমানুপাত, এর সমান, এর সমান আর কি, ঠিক আছে? সরণ যদি এর সমান হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হয়ে যাবে? 0। তাহলে ওমেগা ইন্টু 0 কত? 0। তাহলে এই যে প্রান্তবিন্দুতে তার কি, তার মানে বেগ কত? বেগ হচ্ছে 0। আর এই যে মধ্যবিন্দুতে তার বেগ কত? বেগ হচ্ছে সর্বোচ্চ। এটা এমসিকিউতে আসে যে একটা সরল দোল গতির বস্তুর ক্ষেত্রে যে কোথায় বেগ সর্বোচ্চ, কোথায় বেগ সর্বনিম্ন, সর্বনিম্ন কোথায়? প্রান্তবিন্দুগুলোতে, আর সর্বনিম্ন বলতে 0, আর সর্বোচ্চ কোথায়? মধ্যবিন্দুতে বা সাম্যাবস্থায় আর কি। আচ্ছা, কিন্তু আমাদের যে ত্বরণে কিন্তু উল্টা, দেখো চিন্তা করো, যখন তুমি এই পয়েন্টে যাচ্ছ তখন এক্স এর মানটা হাইয়েস্ট হয়ে যাচ্ছে না সর্বোচ্চ, এর পরিমাণ হয়ে যাচ্ছে অ্যামপ্লিটিউডের পরিমাণ বা বিস্তারের পরিমাণ, তখন কিন্তু এর মানটা সর্বোচ্চ হচ্ছে, অর্থাৎ তখন কি এখানে এ সর্বোচ্চ। এই পয়েন্টে আমি একটু লিখি, এই পয়েন্টে এ হচ্ছে হাইয়েস্ট, এ হাইয়েস্ট, আর ভি হচ্ছে লোয়েস্ট, এই পাঠা মাথা রাখবা। আর এই পয়েন্টে এ হচ্ছে লোয়েস্ট আর ভি হচ্ছে হাইয়েস্ট। এই জিনিসগুলো মাথায় রাখলেই মোটামুটি এনাফ, সূত্রগুলো দেখবা, জিনিসগুলো মাথায় রাখবা, তাহলে এনাফ, ঠিক আছে? খুব বেশি বাড়ানোর দরকার নেই, একটু দেখে নিও। আচ্ছা, গেল সূত্র গেল। আচ্ছা, আরে আচ্ছা, সূত্র গেল, তারপরে যে টাইম পিরিয়ডের ফর্মুলা, দোলনকালের ফর্মুলা কি? 2 পাই বাই ওমেগা। ওমেগা কি? ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম। এই ছোটোখাটো জিনিসগুলো তুমি যদি জানো, কোনটা কাকে বলে, কোনটা কি, কোনটা আসলে, তোমাকে ইনফরমেশন তো সবই দেওয়া থাকবে, তোমাকে জাস্ট বের করতে হবে। আচ্ছা, এই যে ফর্মুলা তো না, এই যে আমাদের ফর্মেটটা, এই ফর্মেটটা আমাদের জানা দরকার। ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে ফর্মেটটা, এইটাকে ভেঙেই আমি কি পাই? এটাকে ভেঙে আমি সমাধান করার পর পাই কি? এটাকে সমাধান করে পাই আমি এইটা, এক্স ইকুয়াল টু এস আইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে, আচ্ছা এটা আগে ফার্স্টে চলে গেছে, প্যারা নাই। কি বলতেছিলাম আমি, বলো? বলতেছিলাম যে আমাদের এই যে ফর্মেটটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স,
এই ফরম্যাটটাকে আমি যখন সমাধান করতেছি, সমাধান করার পর এক্স এর মান পাচ্ছি এস আই ওমেগা টি প্লাস ডেল্টা। তোমার মাঝখানের পার্টটা খুব একটা জানার দরকার নেই ভাইয়া পুরা, তোমার জানার দরকার এইখান থেকে এইটা, এই যে এইটা সমাধান করে এই উত্তরটা পাওয়া যায়। এটা পরীক্ষার লাস্ট মোমেন্টের জন্য তোমার এই সমাধানটা আমার জানার দরকার নেই, আমার জাস্ট উত্তরটা জানার দরকার, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে মাঝে মাঝে আসে না, আসলে বইয়ে তোমাদের একটা সমাধান দেওয়া আছে মনে হয়, ইশাক স্যার অথবা তপন স্যার, আমি শিওর না কার বইয়ে দেওয়া আছে, বাট কারো একটা বইয়ে এটা আছে। এই প্রশ্নটা ছিল যে প্রুফ করো এইটা হচ্ছে এটার সমাধান। প্রুফ করার এই যে প্রুফটা আমি এখানে লিখছি, এটা খুব বেশি আসে না, ঠিক আছে? তোমাদের যদি কারো মনে হয় ভাইয়া দেখবো, আমি নোটটা তো দিয়ে দিচ্ছি, নোটের মধ্যে একটু দেখো যে প্রুফটা কীভাবে করছি, ঠিক আছে? সমস্যা নেই। জাস্ট কি বললাম, এই যে এটা সমাধান যে এটা যে সাধারণ ফর্মেট, এই ফর্মেটটা তোমাকে জানতে হবে। এই ফর্মেটের মধ্যে কোনটা বিস্তার, কোনটা কি, এই জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তাহলেই পারবা। আচ্ছা, ফার্স্ট টাইম এখান থেকে কী বের করা শিখলাম, যে বেগ, ত্বরণ, ওমেগার মান, টাইম পিরিয়ড, এই চারটা জিনিস ভালো মতো দেখো, সাধারণ ফর্মেটটা দেখো, এনাফ। এবং এইখান থেকে তোমার এই পার্টটা আসবে, বিভব শক্তি আর কি গতিশক্তি। বিভব শক্তির সংজ্ঞা মানে তোমার কি বলবো, ইকুয়েশনের বাংলা সমীকরণ তো, তাই না? বিভব শক্তির সমীকরণ কি? বিভব শক্তির সমীকরণ হচ্ছে দেখো হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমি বের করে দেখাইছি কীভাবে আসলে বিভব শক্তিটা। তোমার যদি বের করার প্রয়োজন মনে করে বের করবা, যদি বের করার প্রয়োজন মনে না হয় যে ভাই আমি জাস্ট মুখস্থ করে যাবো, সমস্যা নেই। হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর গতিশক্তির সংজ্ঞা হচ্ছে বা সমীকরণ হচ্ছে হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। একটা জিনিস লক্ষ্য করতেছো কি, দেখো হাফ কে স্কোয়ারটা কমন দুই জায়গায়, আরেকটা কি সাইন স্কোয়ার এখানে, কস স্কোয়ার এখানে। তো চিন্তা করো যে দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে, হাফ কে স্কোয়ারটা কমন আসবে, আর এখানে কি হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত হয়, 1 হয় না? তাহলে 1 যদি হয় আমাদের টোটাল কত হবে, হাফ কে স্কোয়ার। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের টোটাল এনার্জির ফরম্যাট। তোমাকে এমসিকিউ তো অনেক সময় দিতে পারে যে তোমাকে হয়তো বিস্তার বলে দিল, তোমাকে এই যে কে এর মান বলে দিল বা ওমেগা আর এম বলে দিল, কে তো নাও বলতে পারে, জাস্ট ওমেগা আর এম বললো। ফর্মুলা কি ছিল, এই যে ওমেগার ফর্মুলা কি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। এখান থেকে বের করতে পারবা কে ইকুয়াল টু কি, এম ওমেগা স্কোয়ার। এই যে এগুলো কিন্তু শিখতে হবে, এগুলো না পারলে কিন্তু সমস্যা। দেখো তোমাকে এম দিছে, ওমেগা দিছে, সেখান থেকে কে বের করে নিবা। কে বের করলে কি, এ জানলা ধরো, তোমাকে বললো টোটাল এনার্জি কত বা আমাদের সর্বরোধ শক্তি কত, বের করে ফেলবে এখান থেকে, ঠিক আছে? এই যে এই প্রশ্নটা এ স্কোয়ার, এটা গ্রাফ কেমন হয় বলো তো? স্কোয়ার আছে, গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে কিছুটা এইরকম, তোমার এক্সপোনেন্টের মানে তোমার যদি এটাকে ই বাই এ বলি তাহলে এদিকে ই বাড়তে, আচ্ছা হ্যাঁ কিছুটা এইরকম আর কি গ্রাফটা হবে আর কি, ঠিক আছে? একটু এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে। গ্রাফগুলো কোনটা কেমন হয় একটু দেখে নিও। আচ্ছা, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন, শক্তি থেকে প্রশ্ন কি আসে, শক্তির নিত্যতা যাচাই করো। তোমাকে ধরো একটা সরল দোলকের বলবে যে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু টি বাই 2, দুইটা পয়েন্ট বললো বা তিনটা পয়েন্ট বললো এই পয়েন্টগুলোতে শক্তির নিত্যতা যাচাই করো। কী করতে হবে তোমাকে এই যে বিভব শক্তি আর গতিশক্তি দুইটা বের করতে হবে, বের করে যোগ করতে হবে, যোগ করে দেখবা যে একটা যোগফল আসবে। এই যোগফলটা দুইটা পয়েন্টেই, দেখো টি ইকুয়াল টু আমি টি 0-তে দেখাইছি, টি বাই 2-তে দেখাইছি, টি বাই 2-তেও আমার আসছে, টি বাই 4-এ দেখাইছি, 3t বাই 4-এ দেখাইছি, সবগুলোতে আমি বের করে দেখলাম যে আমার যে টোটাল শক্তি সেটা হাফ কে স্কোয়ার থাকতেছে। এই যে এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতা যাচাই। এখানে আমাদের লেখা আছে, পরে আসতেছি। তারপর একটা স্প্রিংয়ের ব্যাপার, স্প্রিংয়ের ক্ষেত্রে কি এমজি ইকুয়াল টু কে ই, এমজি ইকুয়াল টু কে ই কি, ই হচ্ছে স্প্রিংয়ের প্রসারণ। এই ফর্মুলাগুলো একটু জানা দরকার। আচ্ছা, এই যে এই জিনিসটা, এই লাইনটা মাথা রাখবা, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, অর্থাৎ 1 বাই ওমেগা ইকুয়াল টু রুট ওভার এম বাই কে হবে, আর ওমেগা কিউ রুট ওভার কে বাই এম। এই পার্টটা আমাদের মোটামুটি এই জিনিসটা আর এই জিনিসটা জানা দরকার। এই দুটো জানলেই বা এটাও জানা দরকার, মাঝে মাঝে আসে আর কি। এগুলো এমসিকিউর জন্য তোমাকে হয়তো বা দুইটা জিনিস বলে দিবে, যে ধরো একটা এল বলছে, জি বলছে, জি তো জানোই, এল বলছে, তোমাকে বললো যে এটা তোমার হচ্ছে দোলনকাল বের করে ফেলো। একটা পেন্ডুলাম, এল বললো সুতার, আচ্ছা এটা কিন্তু পেন্ডুলামের সুতার দৈর্ঘ্য, একটা পেন্ডুলাম আমি ধরছি, ধরে ঘুরাচ্ছি, এই যে তোমার মানে ববটা থেকে যে সুতাটা, এই সুতাটার দূরত্বটা এল, তাই না? এই যে এল এর মান ধরো দিয়ে বলো এটা দোলনকাল নির্ণয় করো, দোলনকাল তুমি এখান থেকে বের করতে পারবা, এই জিনিসটাই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাদের যে পার্টটা একটু ইম্পর্টেন্ট, শীতকালে কি হয় বলো তো ভাইয়া পুরা? শীতকালে কি হয়? শীতকালে আমাদের যে এই যে এল এর মানটা, আমাদের সুতার দৈর্ঘ্যটা কমে যায়। শীতকালে কি সংকোচন হয়, কমে যায়। শীতকালে যদি এল কমলে কি হবে, এটা এল এর সাথে এটা প্রপোর্শনাল না, সমানুপাতিক। তাহলে এল যদি কমে টিও কমবে, তাহলে শীতকালে কি হয়, টাইম পিরিয়ড কমে যায়, ডিক্রিজ করে। আর ঘড়ি কি হয়, ঘড়ি দ্রুত যায়। এটা এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট, শীতকালে ঘড়ি দ্রুত যায় না আস্তে যায়, ঠিক আছে? গ্রীষ্মকালে কি হবে, অপোজিট, গ্রীষ্মকালে কি টাইম পিরিয়ড বেড়ে যাবে আর ঘড়ি কি আস্তে যাবে। এই জিনিসগুলো আমাদের একটু এমসিকিউর জন্য পড়া দরকার। আচ্ছা, ল অফ সিম্পল পেন্ডুলামের কিছু ল আছে, এই লগুলো একটু দেখে যাও, ঠিক আছে? যে আমাদের 4টা ল আছে, মূলত ল কিছুই না, এই যে প্রপোর্শনাল এগুলো, রুট ওভার এল, রুট ওভার 1/g,
আচ্ছা টি স্কোয়ার, আচ্ছা এখানে টি দিছি, এখানে টি স্কোয়ার আছে, বুঝছো? আরে সুন্দর মতো বসে গেছে। আচ্ছা আমি এটা মুছে ফেলি। হ্যাঁ দেখো এই যে টি প্রপোর্শনাল টু রুট ওভার এল ফর্মুলাটা আছে না, দেখো তো ভাইয়া পুরো ফর্মুলা যেটা আছে টি ইকুয়াল টু কি 2π√L/g, এই ফর্মুলা থেকে এই সূত্রগুলো আসছে। কিন্তু এক নাম্বারটা পরে বলতেছি। 2 নাম্বারটা কি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, এখান থেকে আসছে। 3 নাম্বারটা কি টি স্কোয়ার প্রপোর্শনাল টু রুট ওভার 1/g, এখান থেকে আসছে। আর লাস্টেরটা কি টি প্রপোর্শনাল টু রুট ওভার L/g, মানে দুইটা কম্বাইন্ড করছে। এই যে ফর্মুলাগুলো আমার একটু জানা দরকার। আচ্ছা এই যেখানে একটু পাশে একটু লিখে দিচ্ছি যে কোনটা কত গুণ হলে কোনটা কত গুণ হবে। এই জিনিসটা ধরো তোমার এল যদি 4 গুণ বাড়ে, রুট ওভার আছে না, তার মানে টি বাড়বে 2 গুণ। তার মানে কোনো একটা ধরো একটা আমি দোলক আছে আমার হাতের মধ্যে, এটা দৈর্ঘ্য ধরো আমি 4 গুণ বাড়াই ফেলছি। 4 গুণ বাড়াইলে আমার কি দোলনকালটা কত গুণ বাড়বে? 2 গুণ বাড়বে। এই জিনিসটা আমাদের জানা দরকার। আচ্ছা এখানে একটা কথা আছে যে এ 4 ডিগ্রির কম হলে দোলনকাল কনস্ট্যান্ট, এ 4 ডিগ্রির কম হলে দোলনকাল কনস্ট্যান্ট থাকবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা আমরা সেকেন্ড দোলক যখন বানাই, এটা দোলন মানে এই যে বিস্তারের যে কোনটা 4 ডিগ্রি আমরা কম রাখার চেষ্টা করি, এই পার্টটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে আরেকটা যে পার্ট আছে, আচ্ছা দুঃখিত, আচ্ছা এখানে যে আরেকটা পার্ট আছে, এই পার্টটা তোমরা কম বেশি সবাই জানা উচিত। টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা বের করছিলাম, মনে আছে 2π/ω। আচ্ছা ওইখান থেকে এই জিনিসগুলো আসে আসলে। এই সূত্রটা তুমি ড্রাইভ করে নিয়ে আসতে পারবে ইচ্ছা করলে, না হলে তুমি মুখস্থ করে সমস্যা নাই। দেখো যখন স্লো যায় ঘড়িটা, স্লো কখন যায় বলছিলাম? স্লো যায় সামার বলতে গ্রীষ্মকালে ঘড়ি ধীর হয়ে যায়। ঘড়ি ধীর হয়ে যাওয়া মানে কি টাইম পিরিয়ড কী হবে? টাইম পিরিয়ড বাড়বে, তাই না? আচ্ছা সরি টাইম পিরিয়ড বাড়বে। ঘড়ি ধীর হয়ে যাওয়া মানে টাইম পিরিয়ড বাড়বে। টাইম পিরিয়ড যদি বাড়ে তাহলে উপরে এইটা থাকলে নিচে কম থাকবে, বোঝো নাই? বলি ধরো আমার নর্মালি নিয়মটা এরকম 2/1। চিন্তা করো যদি হইতেছে আমার কি হয়, যদি আমার টাইম পিরিয়ড বাড়াইতে হবে, মানে এই যে ফলাফলটা কি 2, আমাদের একটা যে সরল দোলকের হচ্ছে আমাদের সরল দোলক, তার সেকেন্ড দোলকের আমাদের দোলনকাল কত হয়? 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড হয়। তো চিন্তা করো তো এই 1-এর সাথে যদি আমি পয়েন্ট সামথিং যোগ করি, 0.5 যোগ করলাম, ধরো কিছু একটা যোগ করলাম, উত্তরটা কত আসবে? এখানে 1 পয়েন্ট সামথিং আসবে, সামথিং কিছু 1.5 কিছু একটা আসলো ধরো 1.5 না 1.5 আসবে। আচ্ছা কিছু একটা আসলো 1.75 কিছু একটা আসলো ধরো, ঠিক আছে? এই যে মানটা আসলো এটা আগে থেকে কমে গেল না? কমে গেল। আচ্ছা তার মানে কি দোলনকাল কমে গেল। দোলনকাল কমানোর জন্য নিচে কি হলো? যোগ করতেছি আমি। সো চিন্তা করো গ্রীষ্মকালে না শীতকালের কথা আগে আসি। শীতকালে কি হয়? শীতকালে ঘড়ি দ্রুত যায়, তার মানে কি দোলনকাল কমে যায়। দোলনকাল কমলে কি হয়? নিচে একটা কিছু যোগ করতে হয়, নিচে একটা কিছু যোগ করতে হয়। আর গ্রীষ্মকালে কী হবে? তাহলে অপোজিটটা, গ্রীষ্মকালে আমি কী করবো? দোলনকাল বেড়ে গেলে কি নিচে একটা কিছু বিয়োগ করব। এই যে একটা কিছু যোগ বিয়োগ করতেছে, এই জিনিসটা তোমাকে বলে দেওয়া থাকবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের যে এই যে সেকেন্ডটা কমতেছে বা বাড়তেছে, ধরো তোমাকে বলবো যে 1 ঘন্টায় 10 সেকেন্ড হারাই, বা তোমার ধরো বললো যে একদিনে 1 মিনিট হারায় বা 2 মিনিট কম যায়, বা এরকম জিনিসটা, এই যে পরিমাণটা এখানে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা আরেকটা ভালো কথা, এই যে 86,400 এটা কিসের জন্য বলো তো? এটা একদিনের জন্য। তোমার প্রশ্ন যদি থাকে 1 ঘন্টা, তখন এখানে কত হবে? 3600 হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু মাথায় ঢুকায় রাখতে হবে। আচ্ছা আই গেস পারবা, সমস্যা নেই। যদি তারপরে বুঝতে সমস্যা হয় আমাকে জানাই দিও পরে, এই ভিডিওর কমেন্ট বক্সে বইলো, না হলে পরে ফেসবুক গ্রুপে আমাদের জানাই দিও, সমস্যা নেই, আছি আমরা তোমাদের সাথে। আচ্ছা জি এর পরিমাপ, এই জিনিসটা কিন্তু আসে। এটা হচ্ছে তোমার ওই যে চ্যাপ্টার 6-এও পড়াইছিলাম মনে হয় একটু হালকা পাতলা, যে হচ্ছে তোমাকে বলবে পাহাড়ের চূড়ায় উঠছো, খনির ভিতরে ঢুকছো, কোথাও না কোথাও একটা গেছো, উচ্চতা বাড়ছে বা কিছু একটা হয়েছে। তো এই ক্ষেত্রে তোমার ধরো দোলনকাল বের করা আসতে পারে। ধরো তোমাকে বললো তুমি মাটিতে যখন অবস্থান করো সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, কিন্তু যখন তুমি পাহাড়ের চূড়ায় গেলা, একটু উপরে গেলা, তখন তোমার এই যে দোলনকালটা কী হবে? দোলনকাল বাড়বে না কমবে বলো তো? এটা এমসিকিউর প্রশ্ন। দোলনকাল বাড়বে না কমবে? পাহাড়ে যদি আমি চূড়ায় যাই, চূড়ায় গেলে কি হয়? চূড়ায় গেলে আমাদের জি এর মানটা কমে যায়, তাই না? জি যদি কমে, √L/g ছিল না, তার মানে জি যদি কমে টি বাড়বে, তাহলে দোলনকাল বাড়বে, বুঝতে পারছো? সো পাহাড়ে চূড়ায় গেলে দোলনকাল বাড়বে। তাহলে তোমাকে বললো ধরো যে তোমার মাটিতে 2 সেকেন্ড দোলনকাল, পাহাড়ের চূড়ায় ধরো বললো 2.05 সেকেন্ড বা কিছু একটা দিয়ে বললো যে পাহাড়ের উচ্চতা মাপতে। উচ্চতা কীভাবে মাপবা? এই যে এখান থেকে তুমি জিটা বের করে ফেলতে পারবা। জি বের করতে পারবো না ফর্মুলা থেকে? কি করছে দেখো তো, টি ইকুয়াল টু 2π√L/g ছিল না, জাস্ট স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে থেকে জি বের করে ফেলছি। এই যে জি বের করলাম, এই যে জি থেকে আমি কি জি, এটা কি জি তো জি প্রাইম, আসলে এই জি প্রাইম থেকে আমি হাইটটা বের করে ফেলতে পারবো না ওই যে জি আর জি প্রাইমের রেশিও দিয়ে? তো ওইখানে ফর্মুলাটা এখানে আসে আর কি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। ভালো কথা, এটা কিন্তু মাউন্টেনের হাইটের ক্ষেত্রে। কিন্তু যদি তুমি খনির কথা চিন্তা করো, খনির কথা চিন্তা করলে কিন্তু জিনিসটা একটু সূত্রটা অন্যরকম আসবে। তো তোমার আসলে এইরকম শর্টকাটে আপাতত যাওয়া তো, কিন্তু তোমার যদি মনে হয় তুমি শর্টকাটে যাওয়ার জন্য প্র্যাকটিস মোটামুটি করছো, যাইও শর্টকাটে, বাট শর্টকাটে না গিয়ে আমার সাজেশন থাকবে এখান থেকে তুমি জি বের করে ফেলছো না, জি প্রাইমটা, ফর্মুলায় ডিরেক্ট চলে যাও। জি প্রাইম বাই জি ইকুয়াল টু হোয়াট? জি ইকুয়াল টু GM/r² ছিল, r² GM/r² ছিল। তাহলে তোমার r² উপরে যাবে,
আর স্কোয়ার বাই আর প্লাস এইচ স্কোয়ার। এটা হবে না? এখান থেকে এইচের মানটা বের করে ফেলো। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ভাই, এমনি তোমাকে শর্টকাটে আপাতত যাওয়া লাগবে না, শর্টকাটে গেলেই ভুল হওয়ার চান্স বেশি। শর্টকাটে যাওয়া দেখবা যে ভুল করে ফেলছো, আর শর্টকাটে যাওয়া দরকার নেই। পরীক্ষার জন্য আমরা সবসময় চেষ্টা করবো একদম যাতে আমাদের 100% কারেক্ট হয়, ঠিক আছে? আচ্ছা, যে কোনো পয়েন্টে কাইনেটিক এনার্জির মান, আচ্ছা সমস্যা নেই, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এই সূত্র আমরা পড়ে আসছি, কাইনেটিক এনার্জি বলতে গতিশক্তি, গতিশক্তির মান আমরা পড়ে আসছি না? কই পড়লাম? এই যে দেখো হাফ কে স্কোয়ার কস স্কোয়ার, আচ্ছা এই যে এখান থেকে আসে আসলে। দেখো গতিশক্তি আমরা কত পড়ছি? হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কস স্কোয়ার ওমেগা টি, আচ্ছা এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা আসলে কি? এ কস ওমেগা টি প্লাস ডেল্টা কি ছিল? এটা ছিল আমাদের ভেলোসিটির মান। ভেলোসিটির মান হয় তাহলে এখানে কি হবে? হাফ কে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কই গেল? এই যে হাফ কে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা ভালো কথা, এই যে দেখছো এই জিনিসগুলো কিন্তু আমি একটু চেঞ্জ করে লিখছি, বাট বুঝতে পারার কথা। হাফ কে ইন্টু রুট ওভার, আচ্ছা রুট ওভার তো উঠে গেছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটাই, কে এর মানটা কি হয়েছে? এম ওমেগা স্কোয়ার হয়ে গেছে। কে এর মানটা কি হয়েছে? এম ওমেগা স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? খুব বেশি চেঞ্জ কিন্তু না এই জিনিসটাই, আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, এই সূত্রগুলো ছিল, আমি একবার রিক্যাপ করে দিই। দেখো এই যে আমাদের কি করতে হবে, ফার্স্ট থেকে আমাদের এখান থেকে জানতে হবে, এত কিছু আমাদের সংজ্ঞা দরকার নাই, আমাদের কিছু একটা সংজ্ঞা একটু দরকার আছে। আমাদের এখান থেকে জানার দরকার হচ্ছে এই যে বেগ, তারপর ত্বরণ, ওমেগা কাকে বলে, দোলনকাল কীভাবে নির্ণয় করে, এই 3-4টা জিনিস জানলে এনাফ। তারপর এইটার সমাধান যে এটা আমাদের জানা দরকার, এটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশনটা। তারপরে বিভব শক্তি গতিশক্তির ইকুয়েশনগুলো জানা দরকার, শক্তির নিত্যতা আমাদের প্রমাণ করা জানা দরকার। এবং তারপরে যে স্প্রিং আর তোমার হচ্ছে কি বলে সরল দোলকের সাথে যে দোলনকালের যে ব্যাপারটা, এটা সিম্পল পেন্ডুলামের কিছু ল আছে 4টা, এই 4টা ল একটু জানা দরকার। এবং তারপরে পাহাড় বা খনির যে উচ্চতা বা তোমার হচ্ছে গভীরতা, এটা নির্ণয়টা আমাদের শেখা দরকার। এগুলো শিখলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক কভার, ঠিক আছে? তারপরে চ্যাপ্টারে কি আছে? আদর্শ গ্যাস। সমস্যা নেই, আমরা এখান থেকে আগে টাইপগুলো দেখে আসি যে কী কী ধরনের প্রশ্ন হইতে পারে। প্রথমে যেটা বলছিলাম কি, সকল সরল দোলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোলগতি নয়, এটা তোমাকে একটু বর্ণনা করতে হবে, পারবা আশা করি, ঠিক আছে? এই যে প্রশ্ন আসে, দোলক যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায় তাহলে কি হয়? টি হচ্ছে ইনফিনিটি চলে যায়। কেন ইনফিনিটি যায়? ইনফিনিটি যায় কেন? কারণ জি এর পরিমাণটা কোন দিকে যায়? জি শূন্যর দিকে চলে যায়, এই কারণে ইনফিনিটি দিকে যায়, ঠিক আছে? এটা খুব বেশি টাফ কিছু না, পারবা। আচ্ছা, সরল গোলকে তরল পূর্ণ করলে, সরল গোলকে যদি তরল পূর্ণ করি ভাইয়া পরে কী হবে বলো তো? ওজনটা বেড়ে যাবে, এম বাড়বে। আমাদের এই যে টাইম পিরিয়ড বা আমাদের যে কী নাম বলে এটাকে, আরে টাইম পিরিয়ডে বাংলা কী ছিল? পর্যায়কাল। হ্যাঁ, আমার একটু ইংলিশ বাংলা এলোমেলো হয়ে যাচ্ছে, দুঃখিত। তো পর্যায়কালের একটা সংজ্ঞা সূত্র ছিল না, 2π√m/k। চিন্তা করো তো, এম যদি বেড়ে যায়, এম বাড়লে কি হবে? এম বাড়লে টি বাড়বে না? এম এর সাথে কি টি প্রপোর্শনাল না? এম বাড়লে টি বাড়বে। তাহলে যদি সরলগুলো তরলে পূর্ণ করি তাহলে কি হবে? ওজন বাড়তেছে, ওজন বাড়লে কি হবে? টাইম পিরিয়ড বাড়বে। এই তো এই জিনিসটাই। তারপরে কি বলছিলাম? শীতকালে কি হয়? শীতকালে রশিটা কন্ট্রাক্ট হয়, ছোট হয়ে যায়। রশি যদি ছোট হয়, এল যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে টি কি হবে? দেখো এই যে ফর্মুলা দেখো, এল যদি কমে যায় টিও কমবে, টি যদি কমে তাহলে কি দোলনকাল কমবে? সেম জিনিস তো, শীতকালে দোলনকাল কমে, ঠিক আছে? এই পার্টটা। আর আমাদের সংজ্ঞাটা জানতে হবে, সরল সঞ্চিত স্পন্দনের সংজ্ঞা। এই তো বিয়ের জন্য এইগুলোই মোটামুটি আসছিল গত বছর। আরও দু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, একটু দেখে নিও, ঠিক আছে? বিয়ের একটু ডিটেলস দেখে নিও, বাট এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো আমার সাজেশনের যে পার্টগুলো আছে এগুলো মিস দিও না। ব্যাপারটা এমন যে তোমার অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে, কিন্তু এখানে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুলে নিয়ে আসছি, এইগুলো মিস দিও না, এগুলো আসার মতোই একদম, ঠিক আছে? এগুলো মিস দিও না। এ নাম্বারে আমাদের জানতে হবে দশা কাকে বলে, সেকেন্ড দোলক কাকে বলে, পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক, বিস্তার, সরল সঞ্চিত স্পন্দন গতি, সরল দোলক, এইগুলোর সংজ্ঞাগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? কোনটা কাকে বলে, দশা কোনটা বলো? দশা হচ্ছে ডেল্টাটা। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, দশা, আদি দশা কোনটা কাকে বলে। আচ্ছা, সিডি নাম্বারে দেখি আমরা। দেখো খুব কিন্তু কম টাইপ, 1 2 3 4 5 6 7টা টাইপ, তার মধ্যে দেখো কতগুলো করে স্টার দেওয়া, তার মানে এগুলো খুব আশা টপিক, ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আমরা শুরু করি। দেখো ফার্স্টে আমাদের ওমেগা বের করতে হয়, হয়তোবা তোমাদের কোনো একটা ইকুয়েশন দিবে, কিছু একটা দিবে, দিয়ে বলবে যে এখান থেকে কি আমাদের কৌণিক কম্পাঙ্ক ওমেগাটা বের করতে পারবো না? ওমেগা ইকুয়াল টু √k/m, ওই ফর্মুলা দিয়ে আসতে পারো, অথবা যে কোনো যাহা ডাটা দিবে ওই ডাটা দিয়ে চেষ্টা করো, চলে আসবে। আচ্ছা, এই যে শুরুটা যেটা বললাম, এই যে তোমার বি নাম্বারে যে কোশ্চেন ছিল, সরল গোলক তরল পূর্ণ করলে কি হবে, এই জিনিসটা এখানে তোমার সিটে আসতে পারে। যে ধরো একটা দোলকের এম পরিবর্তন করা হয়েছে, একটা আমার হাতে পেন্ডুলাম ছিল, পেন্ডুলামের অর্ধেক অংশ ছিঁড়ে পড়ে গেছে, অর্থাৎ কি মাস কমে গেছে, এম পরিবর্তন করা হলে পর্যায়কাল কত হবে, এই জিনিসটা আমাদের আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? এগুলো পারবা আশা করি, এগুলো ওই যে সূত্র অ্যাপ্লাই করে হয়ে যাবে। আচ্ছা, যেটা আমি ইম্পর্টেন্টলি বলছিলাম তোমাদেরকে ভাই আপুরা, দেখো ভি ও এ নির্ণয় মানে কি বেগ এবং ত্বরণ নির্ণয়, এটা তোমাদেরকে বলছিলাম না যে এখানে এটা আসার মতো টপিক, দেখো 2 স্টার দিয়ে রাখছি, কিন্তু কারণ কি, কারণ এটা আসছিল মাঝে মাঝেই। আচ্ছা, এখান থেকে আসতে পারে
সুতার দৈর্ঘ্য কমলে দোলনকালের কী অবস্থা হবে চিন্তা করতো, √L/g সুতার দৈর্ঘ্য এল যদি কমে যায়, এল যদি কমে দোলনকাল কী হবে, দোলনকাল কমবে, টি কমলে ডি কমবে, এই তো এই জিনিসটাই। এই যে ফর্মুলাটা দেখো, টি ইকুয়াল টু কি 2π√L/g, সুতার দৈর্ঘ্য এল যদি কমে টিও কমবে, এটাই সুতার দৈর্ঘ্য কমলে দোলনকাল কমবে। আচ্ছা, তারপর শক্তির নিত্যতা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। শক্তির নিত্যতা মানে কনজারভেশন অফ এনার্জি। ওই যে বললাম যে তোমার বিভিন্ন পয়েন্টে আমরা বিভব শক্তি বের করবো, গতিশক্তি বের করবো। কী কী ফর্মুলা ছিল ভাইয়া পুরা? একটা ছিল হাফ কে স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, একটা ছিল হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, কস স্কোয়ার সাইন স্কোয়ার মিলে 1 হয়ে গেছিলো, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, শক্তির নিত্যতা গেল। দেখো তো একটা টপিক আমার এখন পর্যন্ত যত সাজেশন দিছি কোথাও কিন্তু 3 স্টারের বেশি দেখো নাই, কিন্তু এই একটা টপিকে আমি 4 স্টার দিয়ে রাখছি। কেন দিয়ে রাখছি? কারণ আমি টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক সবই দেখলাম, এই প্রশ্নটা না প্রতি বছর আসেই, খুবই কমন। 8টা বোর্ডে অ্যাটলিস্ট 4টা 5টা বোর্ডে আসেই প্রতি বছরই, যে একটা পাহাড়ের চূড়ায় বা একটা গুহায় বা কোথাও একটা তোমার একটা সরল দোলক বা সেকেন্ড দোলক নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যেয়ে বলা হয়েছে এটা দোলনকাল কত নির্ণয় করো। সি নাম্বার এটা বললো, ডি নাম্বারে কী বলবে? ডি নাম্বারে বলবে এটাকে কী করলে সরল দোলক হবে, কী করলে সরল দোলক হবে। চিন্তা করো তুমি সরল দোলকের কী করতে পারবা, চেঞ্জ কী করতে পারবা? এই যে দৈর্ঘ্যটা, সুতার যে দৈর্ঘ্যটা চেঞ্জ করতে পারবা, তাই না? এই সুতার দৈর্ঘ্যটা কতটুকু চেঞ্জ করতে হবে, এটা তোমাকে প্রশ্ন আসবে। আচ্ছা, কি বললাম? পাহাড়ের চূড়ায় বা গুহায় নিয়ে যাও, নিয়ে যেয়ে আমার দোলনকালটা বের করতে হবে, সি নাম্বারে। ডি নাম্বারে দিবে যে কী করলে, কোন স্টেপটা নিলে এটা সরল দোলকে হবে, অর্থাৎ তুমি এল এর পরিমাণটা চেঞ্জ করবে। এল এর পরিমাণ চেঞ্জ করলে কি মানে তোমার টাইম পিরিয়ড সেম রেখে এল পরিবর্তনে এল এর মানটা বের করবা, এবং তারপরে বলবা যে সুতাটা এতটুকু বাড়াইতে হবে বা এতটুকু কমাইতে হবে, এই করতে হবে, তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কম্পাঙ্ক নির্ণয় খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না, খুব বেশি আসেও না কম্পাঙ্ক নির্ণয়, এটা নিয়ে খুব একটা প্যারা খাইও না। ওই তো ফর্মুলাটা জানো, এফ কম্পাঙ্ক বলতে কি ফ্রিকোয়েন্সি কি আমাদের দোলনকালের অপোজিট, দোলনকালের ইনভার্স 1/t, এই তো ফর্মুলা হয়ে গেছে। এমসিকিউ দেখো, ওই যে বললাম যে কোন পয়েন্টে বেগ সর্বোচ্চ হয় বা ত্বরণ সর্বোচ্চ হয়, কোন পয়েন্টে বেগ সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবে, ঠিক আছে? এমসিকিউতে আসে। আরেকবার দেখাই দিই এখানে। শিট, আমার তো ফিগারটা মুছে গেছে, আরেকবার লিখি, প্যারা নেই। কি বলছিলাম ভাই আপুরা? দেখো তো এখানে একটা আমাদের কি বব ছিল, এখানে একটা বব ছিল। এই যে পয়েন্টটা যখন একদম আমাদের x = a, যখন আমাদের x = a, সেই পয়েন্টে আমাদের কি, সেই পয়েন্টে আমাদের v কত? দেখো a হয়ে গেছে, v হচ্ছে সর্বনিম্ন, v = 0, আর a হচ্ছে আমাদের সর্বোচ্চ, এটা মাথায় রাখতে হবে। আর যখন এখানে x = 0, সরণ 0, সেখানে কি v হচ্ছে সর্বোচ্চ, v সর্বোচ্চ, আর a কি, a সর্বনিম্ন। এই যে পয়েন্টগুলো, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। সর্বনিম্ন বলতে কিন্তু 0, সর্বনিম্ন বলতে 0 কেন? দেখো এক্স এর মান 0, তাহলে এ কত, -ω² × 0, 0। আবার এখানে কত, এখানে হচ্ছে a² - a² 0, সো ভিও 0 হয়ে যাবে এখানে। এই পয়েন্টে v 0, এই পয়েন্টে a 0, এই জিনিসটা আমাদের জানা দরকার। এটাই আসার মতো সর্বোচ্চ বেগ বা ত্বরণ নির্ণয়। আদি দশা কোনটা, এটা আসতে পারে। তারপর হচ্ছে স্প্রিং ধ্রুবকের পরিবর্তন করলে, এই যে আমি তোমাকে মনে হয় আগের চ্যাপ্টারে বলছিলাম কি, এই চ্যাপ্টারে বলছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না, এটা বলছিলাম মনে হয় যে তোমার কি স্প্রিং ধ্রুবক বা কে এর মানটা কীরকম হয়। এটা হচ্ছে তোমার ওই যে আমাদের ইলেকট্রিসিটিতে, কারেন্টে আমরা পড়ছিলাম কি, রোধ নিয়ে পড়ছিলাম না, রোধের বিপরীত। অর্থাৎ কি, যদি তোমার কিছু স্প্রিং যদি তোমার সিরিজে যুক্ত করো, তাহলে ওইটার প্যারালালের মতো সূত্র খাটবে, অর্থাৎ ইনভার্স করে, যোগ করে আবার ইনভার্স করতে হবে, ঠিক আছে? এইটা। আচ্ছা, আর যদি তুমি এগুলোকে প্যারালালে রাখো, দুটা স্প্রিংকে প্যারালাল রাখো, তাহলে কি হয়, স্প্রিং ধ্রুবকগুলো যোগ হয়ে যায়। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পর্যায়কাল নির্ণয়, কম্পাঙ্ক নির্ণয়, তোমাকে ইকুয়েশন দিয়ে ইকুয়েশন থেকে পর্যায়কাল কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। পাহাড়ের চূড়ায় বা গুহায় বা গ্রীষ্মকালে বা শীতকালে দোলনকাল কেমন হয়, এই জিনিসগুলো এমসিকিউতে খুব আসে। আমি তোমাকে এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে ধীরে ধীরে বুঝাইছি যে আমাদের পাহাড়ের চূড়ায় বা গুহায় কেন হয়, শীতকালে গ্রীষ্মকালে কেন হয়, আমাদের কি এল কমে এল বাড়ে, এক্ষেত্রে আমাদের দোলনকালটা কেমন হয়, এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে আসেই, মাস্ট আসে। তো এই টপিকটা যাতে ভুল না হয়, ঠিক আছে? যাতে ভুল না হয় এই টপিকটা দেখো। তো আমরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই জিনিসগুলাই, আমি তো বললাম এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, পাহাড়ের চূড়ায় গুহায় সুতার দৈর্ঘ্য কমলে দোলনকাল কেমন হবে, শক্তির নিত্যতা, এই টপিকগুলো ভালো মতো একটু দেখো, সূত্রগুলো দেখো। এখান থেকে সূত্রগুলো আরেকবার যদি রিক্যাপ করে দিই ভাইয়া পুরা, দেখো ফার্স্টে কি, আচ্ছা বেশি দূর চলে গেছি। ফার্স্টে আমাদের ভেলোসিটির সূত্র, বেগের সূত্র, তারপর আমাদের ত্বরণের সূত্র, দোলনকালের সূত্র, তারপর ওমেগা কৌণিক বেগের সূত্র। তারপর এখানে কি, এই যে এই কোশ্চেন থেকে যে রুটটা আসে, এই রুটের মানটা x = sin ওমেগা t প্লাস ডেল্টা। তারপর আমাদের এই যে বিভব শক্তি, গতিশক্তির সূত্রগুলো, শক্তি নিত্যতা, এবং তারপরে আমাদের কি এই যে দোলনকালের যে হচ্ছে 3-4টা সূত্র আছে, সূত্রগুলো একটু জানতে হবে। তারপর কি আমাদের সিম্পল পেন্ডুলামের যে 4টা আমাদের ল আছে, এই লগুলা, এবং লাস্টে আমাদের কি পাহাড়ের চূড়ায় অথবা তোমার খনির মধ্যে কি হয়, দোলনকাল কীভাবে কমা বাড়া করে, এবং আমাদের এখান থেকে উচ্চতা কীভাবে নির্ণয় করবো বা গভীরতা কীভাবে নির্ণয় করবো, এই জিনিসটা জানতে হবে। এইগুলো জানলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের টপিক কভার, ঠিক আছে? এই চ্যাপ্টার এই জিনিসগুলো একটু দেখো, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? তোমাদের সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো, হ্যাঁ? আল্লাহ হাফেজ।